ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টার 5 ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস লেকচার 15। এই ভিডিওটিতে ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটিস অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম প্রবলেম 21 পেজ 572। চলো অঙ্কটি করা যাক। রিভলভিং ক্রেডিট অর্থাৎ ঘূর্ণায়মান ঋণ। প্রবলেম 21, নর্থ সাউথ ট্রেডিং কর্পোরেশন হ্যাজ এ রিভলভিং ক্রেডিট at 12% interest with Dhaka Bank Limited. Average borrowing was 4 lakh. অর্থাৎ নর্থ সাউথ ট্রেডিং কর্পোরেশন রিভলভিং ঘূর্ণায়মান ঋণ 12% সুদে 4 লাখ টাকা ঢাকা ব্যাংক লিমিটেড থেকে নিয়েছে বা তারা আছে। For the year that just ended, a commitment fee of 2% is to be paid. Loan utilization rate 80%. তো ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে আমরা জানি যে কমিটমেন্ট ফিস হচ্ছে এখানে 2% দেওয়া আছে এবং ইউটিলাইজেশন দেওয়া আছে 80%। তো আমরা জানি যে লোন আমরা নিয়েছি 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার 80% অর্থাৎ 3,20,000 টাকা লোন আমরা ইউজ করেছি, আর 20% অর্থাৎ 80,000 টাকা লোন আমাদের আনইউজড অবস্থায় ব্যাংকে আছে। তো কমিটমেন্ট ফিসটা এমন জিনিস যে আমরা যে টাকাটা যে লোনটি আমরা তুলে ব্যবহার করব তার উপরে আমাদের ইন্টারেস্ট দিতে হবে 12% হারে, অর্থাৎ 3,20,000 টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে 12% হারে। আর রিমেইনিং যে লোন আমাদের নামে লোন স্যাংশন হয়েছে, মঞ্জুর হয়েছে, কিন্তু ব্যাংক থেকে আমরা এখনো তুলে খরচ করিনি, সেটা হচ্ছে আনইউজড লোন। এই আনইউজড লোন বা পোর্শনের উপরে আমাদের 2% কমিটমেন্ট ফিস দিতে হবে, অর্থাৎ 3,20,000 টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে 12% হারে, এবং অবশিষ্ট 80,000 টাকা যেটা আনইউজড লোন, সেই আনইউজড লোনের উপরে আমাদের কমিটমেন্ট ফিস বাবদ দিতে হবে, আনইউজড লোনের উপর কমিটমেন্ট ফিস দিতে হবে 2%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, এখন তোমাকে করতে হবে অ্যানুয়াল কস্ট অফ ক্রেডিট, অর্থাৎ অ্যানুয়াল কস্ট অফ বাৎসরিক ঋণের ব্যয় কত সেটা আমাদের বের করতে হবে। 2 নাম্বার বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ কার্যকরী সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইআইআর বা ইএআর একই কথা। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলেছে হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইফ দ্য কর্পোরেশনস অ্যাভারেজ ইউজড ইজ 3 লাখ। এখানে আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে যে আমাদের যদি 4 লাখ টাকার লোনের মধ্যে থেকে 3 লাখ টাকা আমরা ব্যবহার করি বা কর্পোরেশন ব্যবহার করে, তাহলে ইউজড হবে 3 লক্ষ টাকা আর আনইউজড থাকবে হচ্ছে 1 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার উপর ইন্টারেস্ট হবে 12% এবং 1 লক্ষ টাকার উপর ইন্টারেস্ট বা কমিটমেন্ট ফিস হবে 2%। এইভাবে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে আরেকটি অঙ্ক করতে হবে। তো এই ছিল প্রবলেম 21 এর মূল তথ্য। এখন উক্ত তথ্য থেকে আমাদের রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টের নিয়মে আমাদের রিকোয়ারমেন্টগুলো বের করতে হবে। তো চলো দেখা যাক রিকোয়ারমেন্ট 1 কিভাবে করতে হয়। সলিউশন 1, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল কস্ট। তো আমাদের টোটাল লোন ছিল 4 লক্ষ টাকা। আনইউজড লোন 4 লক্ষ গুণন ইউজড লোন 4 লক্ষ গুণন 80% সমান 3,20,000 টাকা। তো আমরা 3,20,000 টাকা যদি ইউজড করি তাহলে 4 লক্ষ টাকা থেকে 3,20,000 বিয়োগ করলে হবে আনইউজড লোন 80,000 টাকা। তাহলে আমাদের এখানে ভাগ করে নিলাম, আমাদের টোটাল লোন 4 লক্ষ টাকা, আনইউজড লোন বা ইউজড লোন হচ্ছে 3,20,000 টাকা আর আনইউজড লোন হচ্ছে 80,000 টাকা। তো এই হচ্ছে 3,20,000 এবং 80,000 মিলে 4 লক্ষ টাকা, অর্থাৎ আমরা তুলে খরচ করেছি 3,20,000 টাকা আর ব্যাংকে এখনো গচ্ছিত অবস্থাতে আছে আমাদের 80,000 টাকা। এখন অঙ্কে চাওয়া হয়েছে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল কস্ট, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স 3,20,000 গুণন 12%, অঙ্কে আমাদের দেওয়া আছে, অর্থাৎ 12% ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইউটিলাইজেশন রেট ছিল 80%, 4,32 3,20,000, অর্থাৎ 3,20,000 গুণন 12% সমান 38,400 টাকা আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স। এবং কমিটমেন্ট ফিস আমরা যে 80,000 টাকা আমরা এখন ইউজ করতে পারিনি বা ব্যাংকের অ্যাকাউন্টে রয়ে গেছে, সেই 80,000 টাকার উপরে আমাদের 2% কমিটমেন্ট ফিস দিতে হবে। এটা কিন্তু ইন্টারেস্ট নয়, এটা হচ্ছে কমিটমেন্ট ফিস।
ফিস অন আনইউজড লোন ৮০,০০০ গুণন 2% সমান ১৬০০ টাকা। এখন আমরা যদি টোটাল দুইটা অ্যামাউন্ট যোগ করি তাহলে হবে ৪০,০০০ টাকা। এটা হচ্ছে টোটাল অ্যানুয়াল কস্ট বা টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট বলা যাবে না, এটির নাম হচ্ছে টোটাল অ্যানুয়াল কস্ট, মোট ব্যয়, বাৎসরিক মোট ব্যয় হচ্ছে ৪০,০০০ টাকা যদি আমরা ৪ লক্ষ টাকা লোন নেই এবং ৮০% ইউটিলাইজেশন করি। তো এই ছিল আমাদের রিকোয়ারমেন্ট 1 এর অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট। এখন আমরা দেখব রিকোয়ারমেন্ট 2 তে কি চাওয়া হয়েছে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অবলিক ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আমরা এখন ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করব। ক্যালকুলেশন অফ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তো EAR সমান টোটাল অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজ লোন গুণন 100। টোটাল অ্যানুয়াল কস্ট আমাদের এখানে ৪০,০০০ অঙ্কে আমরা বের করেছি, ৪০,০০০ অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজ লোন আমরা বের করেছি ৩,২০,০০০, অর্থাৎ টোটাল অ্যানুয়াল কস্ট ৪০,০০০ ডিভাইডেড ইউজ লোন ৩,২০,০০০ গুণ 100 সমান 12.50%। এটি ছিল আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এইবার আমাদের 3 নং রিকোয়ারমেন্টে বলা হয়েছে what will be the effective interest rate if the corporation's average used is 3 লাখ। এখন অঙ্কে 3 নম্বরে নতুনভাবে বলা হয়েছে যদি কর্পোরেশন 4 লাখের মধ্যে লোনের মধ্যে 3 লাখ ইউজড করে তাহলেই ইফেক্টিভ ইন্টারেস্ট বা কত হবে। তো এখানে আমরা যদি 3 লাখ ইউজড হয় তাহলে আমাদের আনইউজড থাকছে কত, 1 লক্ষ টাকা। তো আমরা এখানে 3 নাম্বার সলিউশন করেছি এইভাবে। ক্যালকুলেশন অফ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, টোটাল লোন ছিল 4 লক্ষ টাকা, ইউজড লোন ছিল 4 লক্ষ অর্থাৎ 3 লক্ষ টাকা সরাসরি দেওয়া আছে রিকোয়ারমেন্টে, এখানে 80% হবে না, সরাসরি 3 লক্ষ, এবং আনইউজড লোন হবে 4 লাখ মাইনাস 3 লাখ সমান 1 লক্ষ টাকা। অর্থাৎ আমাদের অঙ্কের রিকোয়ারমেন্টে দেওয়া আছে ইউজড লোন হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে আনইউজড থাকে 1 লক্ষ টাকা। আমরা এখানে ইউজড লোন 3 লক্ষ টাকা এবং আনইউজড লোন করেছি 1 লক্ষ টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স এখন 3 লক্ষ গুণন 12% অর্থাৎ ৩৬,০০০ টাকা এবং যোগ কমিটমেন্ট ফিস অন আনইউজড লোন 1 লক্ষ গুণন 2% সমান ২,০০০ টাকা। এটি যোগ করলে হবে আমাদের ৩৮,০০০ টাকা টোটাল অ্যানুয়াল কস্ট। এখন আমরা যদি EAR বের করি, টোটাল অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন গুণন 100, অর্থাৎ এই 3 নম্বর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের ইউজ লোন ছিল 3 লক্ষ টাকা এবং আনইউজ ছিল 1 লক্ষ টাকা। এই ক্ষেত্রে আমাদের অ্যানুয়াল কস্ট হয়েছে ৩৮,০০০ টাকা। এখন আমরা এখানে টোটাল অ্যানুয়াল কস্ট বসিয়েছি ৩৮,০০০ টাকা ডিভাইডেড ইউজ লোন ছিল 3 লক্ষ টাকা গুণন 100, অর্থাৎ ৩৮,০০০ ভাগ 3 লাখ গুণন 100 সমান 12.67%। এই ছিল আমাদের রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টের অঙ্ক। তো রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বলতে আমরা বুঝি যে আমাদের নামে যে লোনটি স্যাংশন হবে বা মঞ্জুর হবে সেই লোনের যে অংশটি আমরা তুলে খরচ করব বা ইউজ করব সেই অংশের উপরে একটি ইন্টারেস্ট রেট দিয়ে আমরা ইন্টারেস্ট বের করব এবং যে অংশটি আমাদের ব্যাংকে গচ্ছিত থাকবে বা আনইউজড অবস্থায় আমাদের অ্যাকাউন্টে জমা থাকবে সেই টাকার উপরে আমাদের একটি কমিটমেন্ট ফিস দিয়ে টোটাল যোগ করে টোটাল অ্যানুয়াল কস্ট বের করে অঙ্কটি করতে হয়। এই প্রসেসে যে অঙ্কগুলো করা হবে সেইগুলো সবই রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টের অঙ্ক। তো এই ছিল প্রবলেম 21 নং অঙ্কের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।